নমস্কার, ফিরে এলাম গল্প পাঠের আসরে। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ বিরতি। সঙ্গে থাকুন, পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস দুই বোন, দ্বিতীয় চরিত্র নেরোদ। উপন্যাসটা আমি ধারাবাহিকভাবে পাঠ করব। প্রথম পর্বটি বেশ কিছুদিন আগে আপলোড করেছিলাম। ফিরে এলাম পরবর্তী পর্বগুলো নিয়ে। শুরু করছি দ্বিতীয় চরিত্র নেরোদ। ব্যাংকে জমা টাকায় সওয়ার হয়ে এ পরিবারের সমৃদ্ধি যে সময়টাতে ছুটে চলেছে 6 সংখ্যার অঙ্কের দিকে, সেই সময় শর্মিলাকে ধরল দুর্বোধ কোনো এক রোগে। ওঠবার শক্তি রইল না। এ নিয়ে কেন যে দুর্ভাবনা, সে কথাটা বিবৃত করা দরকার। রাজারামবাবু ছিলেন শর্মিলার বাপ। বরিশাল অঞ্চলে এবং গঙ্গার মোহনার কাছে তার অনেকগুলি মস্ত জমিদারি। তাছাড়া জাহাজ তৈরির ব্যবসায় তার শেয়ার আছে শালিমারের ঘাটে। তার জন্ম সেকালের সীমানায়। একালের শুরুতে কুস্তিতে শিকারের লাঠি খেলাই ছিলেন ওস্তাদ। পাখোয়াজের নাম ছিল প্রসিদ্ধ। মার্চেন্ট অব ভেনিস, জুলিয়াস সিজার, হ্যামলেট থেকে 2-4 পাতা মুখস্থ বলে যেতে পারতেন। মেকলের ইংরেজি ছিল তার আদর্শ। বার্কের বাগ্মিতায় ছিলেন মুগ্ধ। বাংলা ভাষায় তার শ্রদ্ধার সীমা ছিল মেঘনাদ বধ কাব্য পর্যন্ত। মধ্যবয়সে মদ এবং নিষিদ্ধ ভোজ্যকে আধুনিক চিত্তোৎকর্ষের আবশ্যক অঙ্গ বলে জানতেন। শেষ বয়সে ছেড়ে দিয়েছেন। সযত্ন ছিল তার পরিচ্ছদ, সুন্দর গম্ভীর ছিল তার মুখশ্রী, দীর্ঘ বলিষ্ঠ ছিল তার দেহ, মেজাজ ছিল মজলিসি। কোনো প্রার্থী তাকে ধরে পড়লে না বলতে জানতেন না। নিষ্ঠা ছিল না পূজার্চনায়, অথচ সেটা সমারোহে প্রচলিত ছিল তার বাড়িতে। সমারোহ দ্বারা কৌলিক মর্যাদা প্রকাশ পেত। পূজাটা ছিল মেয়েদের এবং অন্যদের জন্যে। ইচ্ছে করলে অনায়াসে রাজা উপাধি পেতে পারতেন। ঔদাস্যের কারণ জিজ্ঞেস করলে রাজারাম হেসে বলতেন, পিতৃদত্ত রাজোপাধি ভোগ করছেন, তার উপরে অন্য উপাধিকে আসন দিলে সম্মান খর্ব হবে। গভর্নমেন্ট হাউসে তাঁর ছিল বিশেষ দেউড়িতে সম্মানিত প্রবেশিকা। কর্তৃপক্ষীয় পদস্থ ইংরেজ তার বাড়িতে চিরপ্রচলিত জগদ্ধাত্রী পূজায় শ্যাম্পেন প্রসাদ ভুরি পরিমাণে অন্তরস্থ করতেন। শর্মিলার বিবাহের পরে তার পত্নীহীন ঘরে ছিল বড় ছেলে হেমন্ত আর ছোট মেয়ে উর্মিমালা। ছেলেটিকে অধ্যাপকবর্গ বলতেন। দীপ্তিমান, ইংরেজিতে যাকে বলে ব্রিলিয়ান্ট। চেহারা ছিল পিছন ফিরে চেয়ে দেখবার মতো। এমন বিষয় ছিল না যাতে বিদ্যা না চড়েছে পরীক্ষা মানের ঊর্ধ্বতম মার্কা পর্যন্ত। তাছাড়া ব্যায়ামের উৎকর্ষে বাপের নাম রাখতে পারবে এমন লক্ষণ প্রবল। বলা বাহুল্য, তার চারিদিকে উৎকণ্ঠিত কন্যামণ্ডলীর কক্ষ প্রদক্ষিণ সবেগে চলছিল। কিন্তু বিবাহে তার মন তখনও উদাসীন। উপস্থিত লক্ষ্য ছিল ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের উপাধি সংগ্রহের দিকে। সেই উদ্দেশ্য মনে নিয়ে ফরাসি জার্মান শেখা শুরু করেছিল। আর কিছু হাতে না পেয়ে অনাবশ্যক হলেও আইন পড়া যখন আরম্ভ করেছে, এমন সময় হেমন্তের অন্ত্রে কিংবা শরীরের কোনো যন্ত্রে কি একটা বিকার ঘটল। ডাক্তারেরা কিছুই তার কিনারা পেলেন না। গোপনচারী রোগ সবল দেহে যেন দুর্গের আশ্রয় পেয়েছে। তার খোঁজ পাওয়া যেমন শক্ত হলো, তাকে আমন্ত্রণ করাও তেমনি। সেকালের এক ইংরেজ ডাক্তারের উপর রাজারামের ছিল অবিচলিত আস্থা। অস্ত্রচিকিৎসায় লোকটি যশস্বী। রোগীর দেহে সন্ধান শুরু করলেন।
অস্ত্র ব্যবহারের অভ্যাসবশত অনুমান করলেন দেহের দুর্গম গহনে বিপদ আছে, বদ্ধমূল, সেটা উৎপাটনযোগ্য। অস্ত্রের সুকৌশল সাহায্যে স্তর ভেদ করে যেখানটা অনাবৃত হলো সেখানে কল্পিত শত্রুও নেই, তার অত্যাচারের চিহ্নও নেই। ভুল শোধরাবার রাস্তা রইল না। ছেলেটি মারা গেল। বাপের মনে ভীষণ দুঃখ, কিছুতেই শান্ত হতে চাইল না। মৃত্যু তাকে তত বাজেনি, কিন্তু এমন একটা সজীব সুন্দর বলিষ্ঠ দেহকে এমন করে খণ্ডিত করবার স্মৃতিটা দিন রাত তার মনের মধ্যে কালো হিংস্র পাখির মতো তীক্ষ্ণ নখ দিয়ে আঁকড়ে ধরে রইল। মর্ম শোষণ করে টানলে তাকে মৃত্যুর মুখে। নতুন পাশ করা ডাক্তার হেমন্তের পূর্ব শুভানাধ্যায়ী নিরোধ মুখুজ্জি ছিল শুশ্রূষার সহায়তা কাজে। বরাবর জোর করে সে বলে এসেছে ভুল হচ্ছে। সে নিজে ব্যামোর একটা স্বরূপ নির্ণয় করেছিল, পরামর্শ দিয়েছিল দীর্ঘকাল শুকনো জায়গায় হাওয়া বদল করতে। কিন্তু রাজারামের মনে তাদের পৈতৃক যুগের সংস্কার ছিল অটল। তিনি জানতেন জমের সঙ্গে দুঃসাধ্য লড়াই বাঁধলে তার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী একমাত্র ইংরেজ ডাক্তার। এই ব্যাপারে নিরোধের পরে অযথা মাত্রায় তাঁর স্নেহ ও শ্রদ্ধা বেড়ে গেল। তার ছোট মেয়ে উর্মির অকস্মাৎ মনে হলো এ মানুষটার প্রতিভা অসামান্য। বাবাকে বললে, দেখো তো বাবা, অল্প বয়স অথচ নিজের পরে কি দৃঢ় বিশ্বাস। আর অত বড় হাড় চওড়া বিলিতি ডাক্তারের মতের বিরুদ্ধে নিজের মতকে নিঃসংশয়ে প্রচার করতে পারে এমন অসংকুচিত সাহস। বাবা বললেন, ডাক্তারি বিদ্যে কেবল শাস্ত্রগত নয়, কারো কারোর মধ্যে থাকে, ওটা দুর্লভ দৈব সংস্কার। নিরোধের দেখছি তাই। এদের ভক্তির শুরু হলো একটা ছোট প্রমাণ নিয়ে, শোকের আঘাতে, পরিতাপের বেদনায়। তারপরে প্রমাণের অপেক্ষা না করে সেটা আপনিই বেড়ে চলল। রাজারাম একদিন মেয়েকে বললেন, দেখ উর্মি, আমি যেন শুনতে পাই হেমন্ত আমাকে কেবলই ডাকছে, বলছে মানুষের রোগের দুঃখ দূর করো। স্থির করেছি তার নামে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করব। উর্মি তার স্বভাবসিদ্ধ উৎসাহে উচ্ছ্বসিত হয়ে বললে, খুব ভালো হবে বাবা, আমাকে পাঠিয়ে দিও ইউরোপে। ডাক্তারি শিখে ফিরে এসে যেন হাসপাতালের ভার নিতে পারি। কথাটা রাজারামের হৃদয়ে গিয়ে লাগলো। বললেন, ওই হাসপাতাল হবে দেবত্ব সম্পত্তি, তুই হবি সেবায়েত। হেমন্ত বড় দুঃখ পেয়ে গেছে, তোকে সে বড় ভালোবাসত। তোর এই পুণ্য কাজে পরলোকে সে শান্তি পাবে। তার রোগ ও শয্যায় তুই তো দিনরাত্রি তার সেবা করেছিস, সেই সেবাই তোর হাতে আরো বড় হয়ে উঠবে। বনেদি ঘরের মেয়ে ডাক্তারি করবে এটাও সৃষ্টি ছাড়া বলে বৃদ্ধির মনে হলো না। রোগের হাত থেকে মানুষকে বাঁচানো বলতে যে কতখানি বোঝায় আজ সেটা আপন মর্মের মধ্যে বুঝেছেন। তার ছেলে বাঁচেনি, কিন্তু অন্যের ছেলেরা যদি বাঁচে তাহলে যেন তার ক্ষতিপূরণ হয়, তার শোকের লাঘব হতে পারে। মেয়েকে বললেন, এখানকার ইউনিভার্সিটিতে বিজ্ঞানের শিক্ষাটা শেষ হয়ে যাক আগে, তারপরে ইউরোপে। এখন থেকে রাজারামের মনে একটা কথা ঘুরে বেড়াতে লাগলো, সেই নিরোধ ছেলেটির কথা, একেবারে সোনার টুকরো। যত দেখছেন ততই লাগছে চমৎকার। পাশ করেছে বটে, কিন্তু পরীক্ষার তেপান্তর মাঠ পেরিয়ে গিয়ে ডাক্তারি বিদ্যের সাত সমুদ্রে দিনরাত সাঁতারে কেটে বেড়াচ্ছে। অল্প বয়স, অথচ আমোদ প্রমোদ কোনো কিছুতেই টলে না মন। কালের যত কিছু আবিষ্কার
তাই আলোচনা করছে উল্টে পাল্টে, পরীক্ষা করছে আর ক্ষতি করছে নিজের প্রসারের। অত্যন্ত অবজ্ঞা করছে তাদের যাদের প্রসার জমেছে। বলতো, মূর্খেরা লাভ করে উন্নতি, যোগ্য ব্যক্তিরা লাভ করে গৌরব। কথাটা সংগ্রহ করেছে কোনো একটা বই থেকে। অবশেষে একদিন রাজারাম উর্মিকে বললেন, ভেবে দেখলুম আমাদের হাসপাতালে তুই নীরদের সঙ্গিনী হয়ে কাজ করলেই কাজটা সম্পূর্ণ হবে, আর আমিও নিশ্চিন্ত হতে পারবো। ওর মতো অমন ছেলে পাবো কোথায়? রাজারাম আর যাই পারুন, হেমন্তের মতকে অগ্রাহ্য করতে পারতেন না। সে বলতো, মেয়ের পছন্দ উপেক্ষা করে বাপ মায়ের পছন্দে বিবাহ ঘটানো বর্বরতা। রাজারাম একদা তর্ক করেছিলেন, বিবাহ ব্যাপারটা শুধু ব্যক্তিগত নয়, তার সঙ্গে সংসার জড়িত। তাই বিবাহে শুধু ইচ্ছার দ্বারা নয়, অভিজ্ঞতার দ্বারা চালিত হওয়ার দরকার আছে। তর্ক যেমনই করুন, অভিরুচি যেমনই থাক, হেমন্তের পরে তার স্নেহ এত গভীর যে তার ইচ্ছাই এ পরিবারে জয়ী হল। নীরদ মুখুজ্জের এ বাড়িতে গতিবিধি ছিল। হেমন্ত ওর নাম দিয়েছিল আউল, অর্থাৎ প্যাঁচা। অর্থ ব্যাখ্যা করতে বললে সে বলতো, ও মানুষটা পৌরাণিক, মাইথোলজিক্যাল। ওর বয়স নেই, কেবল আছে বিদ্যে। তাই আমি ওকে বলি মিনার্ভার বাহন। নীরদ এদের বাড়িতে মাঝে মাঝে চা খেয়েছে, হেমন্তের সঙ্গে তুমুল তর্ক চালিয়েছে, মনে মনে উর্মিকে নিশ্চয়ই লক্ষ্য করেছে, কিন্তু ব্যবহারে করেনি যে। তার কারণ এক্ষেত্রে যথোচিত ব্যবহারটাই ওর স্বভাবে নেই। ও আলোচনা করতে পারে, আলাপ করতে জানে না। যৌবনের উত্তাপ ওর মধ্যে যদি বা থাকে, তার আলোটা নেই। এই জন্যেই যেসব যুবকের মধ্যে যৌবনটা যথেষ্ট প্রকাশমান, তাদের অবজ্ঞা করেই ও আত্মপ্রসাদ লাভ করে। এই সকল কারণে ওকে উর্মির উমেদার শ্রেণীতে গণ্য করতে কেউ সাহস করেনি। অথচ সেই প্রতীয়মান নিরাসক্তি বর্তমান কারণের সঙ্গে যুক্ত হয়ে ওর পরে উর্মির শ্রদ্ধাকে সসম্ভ্রমের সীমায় টেনে এনেছিল। রাজারাম যখন স্পষ্ট করেই বললেন যে যদি মেয়ের মনে কোনো দ্বিধা না থাকে, তবে নীরদের সঙ্গে তার বিবাহ হলে তিনি খুশি হবেন, তখন মেয়ে অনুকূল ইঙ্গিতেই মাথাটা নাড়লে। কেবল সেই সঙ্গে জানালে এ দেশের এবং বিলেতের শিক্ষার পালা সমাধা করে বিবাহ। বাবা বললেন, সেই কথাই ভালো, কিন্তু পরস্পরের সম্মতিক্রমে সম্বন্ধ পাকা হয়ে গেলে আর কোনো ভাবনা থাকে না। নীরদের সম্মতি পেতে দেরি হয়নি, যদিও তার ভাবে প্রকাশ পেল। উদ্বাহ বন্ধন বৈজ্ঞানিকের পক্ষে ত্যাগ স্বীকার প্রায় আত্মঘাতের কাছাকাছি। বোধ করি এই দুর্যোগ কথঞ্চিত উপশমের উপায় স্বরূপে শর্ত রইল যে পড়াশুনো এবং সকল বিষয় নীরদ উর্মিকে পরিচালনা করবে, অর্থাৎ ভাবী পত্নীরূপে ওকে ধীরে ধীরে নিজের হাতে গড়ে তুলবে। সেটাও হবে বৈজ্ঞানিকভাবে, দৃঢ় নিয়ন্ত্রিত নিয়মে, ল্যাবরেটরির অভ্রান্ত প্রক্রিয়ার মতো। নীরদ উর্মিকে বললে, পশুপক্ষীরা প্রকৃতির কারখানা থেকে বেরিয়েছে, তৈরি জিনিস, কিন্তু মানুষ কাঁচা মাল মশলা। স্বয়ং মানুষের উপর ভার তাকে গড়ে তোলা। উর্মি নম্রভাবে বললে, আচ্ছা পরীক্ষা করুন, বাধা পাবেন না। নীরদ বললে, তোমার মধ্যে শক্তি নানাবিধ আছে, তাদের বেঁধে তুলতে হবে তোমার জীবনের একটিমাত্র লক্ষ্যের চারিদিকে, তাহলেই তোমার জীবন অর্থ পাবে। বিক্ষিপ্তকে সংক্ষিপ্ত করতে হবে একটা অভিপ্রায়ের টানে, আঁটো হয়ে উঠবে, ডাইনামিক হবে, তবেই সেই একত্বকে বলা যেতে পারবে মরাল অর্গানিজম।
উর্মি পুলকিত হয়ে ভাবলে, অনেক যুবক ওদের চায়ের টেবিলে, ওদের টেনিস কোর্টে এসেছে, কিন্তু ভাববার যোগ্য কথা তারা কখনো বলে না, আর কেউ বললে হাই তোলে। বস্তুত নিরতিশয় গভীরভাবে কথা বলবার একটা ধরন আছে নীরদের। সে যাই বলুক, উর্মির মনে হয় এর মধ্যে একটা আশ্চর্য তাৎপর্য আছে, অত্যন্ত বেশি ইন্টেলেকচুয়াল। রাজারাম ওর বড় জামাইকেও ডাকলেন, মাঝে মাঝে নিমন্ত্রণ উপলক্ষে চেষ্টা করলেন পরস্পরকে ভালো করে আলাপ করিয়ে দেবার। শশাঙ্ক শর্মিলাকে বলে, ছেলেটা অসহ্য জ্যাঠা, ও মনে করে আমরা সবাই ওর ছাত্র, তাও পড়ে আছি শেষ বেঞ্চির শেষ কোণে। শর্মিলা হেসে বলে, ওটা তোমার জেলাসি। কেন? আমার তোকে বেশ লাগে, ওটা তোমার জেলাসি। শশাঙ্ক বলে, ছোট বোনের সঙ্গে ঠাঁই বদল করলে কেমন হয়? শর্মিলা বলে, তাহলে তুমি হয়তো হাঁপ ছেড়ে বাঁচো, আমার কথা আলাদা। শশাঙ্কের প্রতি নীরদেরও যে ভাতৃভাব বেড়ে উঠছে তা মনে হয় না। মনে মনে বলে, ও তো মজুর, ও কি বৈজ্ঞানিক? হাত আছে, মাথাটা কই? শশাঙ্ক নীরদকে নিয়ে তার শালিকে প্রায় ঠাট্টা করে, বলে, এবার পুরনো নাম বদলাবার দিন এলো, ইংরেজি মতে না বিশুদ্ধ সংস্কৃত মতে? নতুন নামটা শুনি, বিদ্যুৎ লতা। নীরদের পছন্দ হবে। ল্যাবরেটরিতে ওই পদার্থটার সঙ্গে পরিচয় আছে, এবার ঘরে পড়বে বাঁধা। মনে মনে বলে, সত্যি ওই নামটাই একে ঠিক মানাই বটে। ভিতরে ভিতরে একটা খোঁচা লাগে, হায় রে, এত বড় পিগটার হাতে পড়বে এমন মেয়ে। কার হাতে পড়লে যে শশাঙ্কের রুচিতে ঠিক সন্তোষজনক এবং সান্ত্বনাজনক হতে পারত বলা শক্ত। অল্পদিনের মধ্যে রাজা নামের মৃত্যু হল। উর্মির ভাবী স্বত্বাধিকারী নীরদনাথ একাগ্র মনে তার পরিণতি সাধনের ভার নিলে। উর্মিমালা যতটা দেখতে ভালো, তার চেয়েও তাকে দেখায় ভালো। তার চঞ্চল দেহে মনের উজ্জ্বলতা ঝলমল করে বেড়ায়। সকল বিষয়ই তার ঔৎসুক্য। সায়েন্সে যেমন তার মন, সাহিত্যে তার চেয়ে বেশি বই কম নয়। ময়দানে ফুটবল দেখতে যেতে তার অসীম আগ্রহ, সিনেমা দেখাটাকে সে অবজ্ঞা করে না। প্রেসিডেন্সি কলেজে বিদেশ থেকে এসেছে ফিজিক্সের ব্যাখ্যাকর্তা, সে সভাতেও সে উপস্থিত। রেডিওতে কান পাতে হয়তো বলে, ছ্যা, কিন্তু কৌতূহল যথেষ্ট। বিয়ে করতে রাস্তা দিয়ে বর চলেছে বাজনা বাজিয়ে, ও ছুটে আসে বারান্দায়। জুলজিক্যালে বারে বারে বেরিয়ে আসে, ভারী আমোদ লাগে, বিশেষত বাঁদরের খাঁচার সামনে দাঁড়িয়ে। বাবা যখন মাছ ধরতে যেতেন, ছিপ নিয়ে ও তাঁর পাশে গিয়ে বসত। টেনিস খেলে, ব্যাডমিন্টন খেলায় ওস্তাদ, এসব দাদার কাছে শিক্ষা। তন্নি সে সঞ্চারিণী লতার মতো, একটু হাওয়াতেই দুলে ওঠে। সাজসজ্জা সহজ এবং পরিপাটি। জানে কেমন করে শাড়িটাতে এখানে ওখানে অল্প একটুখানি টেনে টোনে, ঘুরিয়ে ফিরিয়ে ঢিলে দিয়ে আঁটো করে অঙ্গশোভা রচনা করতে হয়, অথচ তার রহস্য ভেদ করা যায় না। গান ভালো গাইতে জানে না, কিন্তু সে তার বাজায়। সেই সঙ্গীত দেখবার না শোনবার কে জানে। মনে হয় ওর দুরন্ত অঙ্গুলিগুলি কোলাহল করছে। কথা কওয়ার বিষয়ের অভাব ঘটে না কখনো। হাসবার জন্যে সংযত কারণের অপেক্ষা করতে হয় না। সঙ্গদান করবার অজস্র ক্ষমতা। যেখানে থাকে সেখানকার ফাঁক ও একলা ভরিয়ে রাখে। কেবল নীরদের কাছে ও হয়ে যায় আরেক মানুষ। পালের নৌকোর হাওয়া যায় বন্ধ হয়ে,
গুণের টানে চলে নম্র মন্থর গমনে। সবাই বলে উর্মির স্বভাব ওর ভাইয়েরই মতো প্রাণ পরিপূর্ণ। উর্মি জানে ওর ভাই ওর মনকে মুক্তি দিয়েছে। হেমন্ত বলতো, আমাদের ঘরগুলো এক একটা ছাঁচ, মাটির মানুষ করবার জন্যে। তাই তো এতকাল ধরে বিদেশি বাজিকর এত সহজে ৩৩ কোটি পুতুলকে নাচিয়ে বেরিয়েছে। সে বলতো, আমার যখন সময় আসবে তখন এই সামাজিক পৌত্তলিকতা ভাঙবার জন্যে কালাপাহাড়ি করতে বেরোবো। সময় হলো না, কিন্তু উর্মির মনকে খুবই সজীব করে রেখে দিয়ে গেছে। মুশকিল বাঁধল এই নিয়ে, নীরদের কার্যপ্রণালী অত্যন্ত বিধিবদ্ধ। উর্মির জন্যে পাঠ্য পর্যায়ের বাঁধা নিয়ম করে দিলে, ওকে উপদেশ দিয়ে বললে, দেখো উর্মি, মনটাকে পথে চলতে চলতে কেবলই চলকিয়ে ফেলো না। পথের শেষে যখন পৌঁছবে তখন ঘোড়াটাতে বাকি থাকবে কি? বলতো, তুমি প্রজাপতির মতো চঞ্চল হয়ে ঘুরে বেড়াও, কিছুই সংগ্রহ করে আনো না। হতে হবে মৌমাছির মতো, প্রত্যেক মুহূর্তের হিসেব আছে। জীবনটা তো বিলাসিতা নয়। নীরদ সম্প্রতি ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে শিক্ষাতত্ত্বের বই আনিয়ে পড়তে আরম্ভ করেছে। তাতে এই রকম সব কথা আছে। ওর ভাষাটা বইয়ের ভাষা, কেননা ওর নিজেরই সহজ ভাষা নেই। উর্মির সন্দেহ রইল না যে সে অপরাধী। মহৎ ব্রত তার, অথচ তার থেকে কথায় কথায় মন আশেপাশে চলে যায়, নিজেকে কেবলই লাঞ্ছিত করে। সামনেই দৃষ্টান্ত রয়েছে নীরদের। কি আশ্চর্য দৃঢ়তা, কি একাগ্র লক্ষ্য, সকল প্রকার আমোদ আহ্লাদের প্রতি কি কঠোর বিরুদ্ধতা। উর্মির টেবিলে গল্প কিংবা হালকা সাহিত্যের কোনো বই যদি দেখে, তবে তখনই সেটা বাজেয়াপ্ত করে দেয়। একদিন বিকেলবেলায় উর্মির তদারক করতে এসে শুনলে সে গেছে ইংরেজি নাট্যশালায় সালিভ্যানের মিকাডো অপেরার বৈকালিক অভিনয় দেখবার জন্যে। তার দাদা থাকতে এরকম সুযোগ প্রায় বাদ যেত না। সেদিন নীরদ তাকে যথোচিত তিরস্কার করেছিল। অত্যন্ত গম্ভীর সুরে ইংরেজি ভাষায় বলেছিল, দেখো, তোমার দাদার মৃত্যুকে সমস্ত জীবন দিয়ে সার্থক করবার ভার নিয়েছ তুমি, এরই মধ্যে কি তা ভুলতে আরম্ভ করেছ? শুনে উর্মির অত্যন্ত পরিতাপ লাগলো। ভাবলি, এ মানুষটার কি অসাধারণ অন্তর্দৃষ্টি। শোক সৃষ্টির প্রবলতা সত্যি তো কমে আসছে। আমি নিজে তা বুঝতে পারিনি। ধিক, এত চাপল্য আমার চরিত্রে। সতর্ক হতে লাগলো। কাপড় চোপড় থেকে শোভার আভাস পর্যন্ত দূর করলে। শাড়িটা হলো মোটা, তার রং সব গেল ঘুচে। দেরাজের মধ্যে জমা থাকা সত্ত্বেও চকোলেট খাওয়ার লোভটাকে দিলে ছেড়ে। অবদ্ধ মনটাকে খুব কষে বাঁধতে লাগলো সংকীর্ণ গণ্ডিতে, শুষ্ক কর্তব্যের খোঁচায়। দিদি তিরস্কার করে। শশাঙ্ক নীরদের উদ্দেশ্যে যেসব প্রখর বিশেষণ বর্ষণ করে, সেগুলোর ভাষা অভিধান বহির্ভূত উগ্র পরদেশীয়, একটুও সুশ্রাব্য নয়। একটা জায়গায় নীরদের সঙ্গে শশাঙ্কের মেলে। শশাঙ্কের গাল দেবার আবেগ যখন তীব্র হয়ে ওঠে, তখন তার ভাষাটা হয় ইংরেজি। নীরদের যখন উপদেশের বিষয়টা হয় অত্যন্ত উচ্চ শ্রেণীর, ইংরেজি হয় তার বাহন। নীরদের সবচেয়ে খারাপ লাগে যখন নিমন্ত্রণ আমন্ত্রণে উর্মি তার দিদির ওখানে যায়। শুধু যায় তা নয়, যাবার ভারী আগ্রহ। ওদের সঙ্গে উর্মির যে আত্মীয় সম্বন্ধ, সেটা নীরদের সম্বন্ধকে খণ্ডিত করে। নীরদ মুখ গম্ভীর করে একদিন উর্মিকে বললে, দেখো উর্মি, কিছু মনে করো না। কি করব বলো?
তোমার সম্বন্ধে আমার দায়িত্ব আছে, তাই কর্তব্যবোধে অপ্রিয় কথা বলতে হয়। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, শশাঙ্ক বাবুদের সঙ্গে সর্বদা মেলামেশা তোমার চরিত্র গঠনের পক্ষে অস্বাস্থ্যকর। আত্মীয়তার মোহে তুমি অন্ধ। আমি কিন্তু দুর্গতির সম্ভাবনা সমস্তই স্পষ্ট দেখতে পাচ্ছি। উর্মির চরিত্র বললে যে পদার্থটা বোঝায়, অন্তত তার প্রথম বন্ধকি দলিল নীরদেরই সিন্ধুকে। সেই চরিত্রের কোথাও কিছু হেরফের হলে লোকসান নীরদেরই। নিষেধের ফলে ভবানীপুর অঞ্চলে উর্মির গতিবিধি আজকাল নানা প্রকার ছুতোয় বিরল হয়ে এসেছে। উর্মির এই আত্মশাসন মস্ত একটা ঋণ শোধের মতো। ওর জীবনের দায়িত্ব নিয়ে নীরদ যে চিরদিনের মতো নিজের সাধনাকে ভারাক্রান্ত করেছে, বিজ্ঞান তপস্বীর পক্ষে তার চেয়ে আত্ম অপব্যয় আর কি হতে পারে। নানা আকর্ষণ থেকে মনকে প্রতিসংহার করবার দুঃখটা উর্মির একরকম করে সয়ে আসছে, তবু থেকে থেকে একটা বেদনা মনে দুর্বার হয়ে ওঠে। সেটাকে চঞ্চলতা বলে সম্পূর্ণ চাপা দিতে পারে না। নীরদ ওকে কেবলই চালনাই করে, কিন্তু এক মুহূর্তের জন্যে ওর সাধনা করে না কেন? এই সাধনার জন্যে ওর মন অপেক্ষা করে থাকে। এই সাধনার অভাবেই ওর হৃদয়ের মাধুর্যপূর্ণ বিকাশের দিকে পৌঁছয় না। ওর সকল কর্তব্য নির্জীব নিরস হয়ে পড়ে। এক একদিন হঠাৎ মনে হয় যেন নীরদের চোখে একটা আবেশ এসেছে, যেন দেরি নেই, প্রাণের গভীরতম রহস্য এখনই ধরা পড়বে। কিন্তু অন্তর্যামী জানেন, সেই গভীরের বেদনা যদি বা কোথাও থাকে, তার ভাষা নীরদের জানা নেই, বলতে পারে না। বলতে পারে না বলেই বলবার ইচ্ছাকে সে দোষ দেয়। বিচলিত চিত্তকে মুখ রেখেই সে যে চলে আসে, এটাকে সে আপন শক্তির পরিচয় বলে মনে গর্ব করে। বলে, সেন্টিমেন্টালিটি করা আমার কর্ম নয়। উর্মির সেদিন কাঁদতে ইচ্ছা করে, কিন্তু এমনি তার দশা যে সেও ভক্তি ভরে মনে করে, একেই বলে বীরত্ব। নিজের দুর্বল মনকে তখন নিষ্ঠুরভাবে নির্যাতন করতে থাকে। যত চেষ্টাই করুক না কেন, মাঝে মাঝে একথা ওর কাছে স্পষ্ট হয়ে ওঠে যে একদিন প্রবল শোকের মুখে যে কঠিন কর্তব্য নিজের ইচ্ছায় সে গ্রহণ করেছিল, কালক্রমে নিজের সেই ইচ্ছা দুর্বল হয়ে আসাতে অন্যের ইচ্ছাকেই আঁকড়ে ধরেছে। নীরদকে স্পষ্ট করেই বলে, দেখো উর্মি, সাধারণ মেয়েরা পুরুষদের কাছ থেকে যেসব স্তব স্তুতি প্রত্যাশা করে, আমার কাছে তা পাবার সম্ভাবনা নেই। একথা জেনে রেখো, আমি তোমাকে যা দেব তা এইসব বানানো কথার চেয়ে সত্য, ঢের বেশি মূল্যবান। উর্মি মাথা হেঁট করে চুপ করে থাকে, মনে মনে বলে, এর কাছে কি কোনো কথাই লুকোনো থাকবে না। কিছুতে মন বাঁধতে পারে না। ছাদের উপর একলা বেড়াতে যায়, অপরাহ্নের আলো ধূসর হয়ে আসে। শহরের উঁচু নিচু নানা আকারের বাড়ির চূড়া পেরিয়ে সূর্য অস্ত যায় দূর গঙ্গার ঘাটে। জাহাজগুলোর মাস্তুলের পর প্রান্তে নানা রঙের লম্বা লম্বা মেঘের রেখা বেড়া তুলে দেয় দিনের প্রান্ত সীমানায়। ক্রমে বেড়া যায় লুপ্ত হয়ে, চাঁদ উঠে আসে গির্জের শিখরের ঊর্ধ্বে। অনতিস্ফুট আলোতে শহর হয়ে আসে স্বপ্নের মতো, যেন অলৌকিক মায়াপুরী। মনে প্রশ্ন ওঠে, সত্যই কি জীবনটা এত অবিচলিত কঠিন, আর সে কি এত কৃপণ? সে না দেবে ছুটি, না দেবে রস। হঠাৎ মনটা ক্ষেপে ওঠে, ইচ্ছে করে অত্যন্ত একটা দুষ্টুমি করতে, চেঁচিয়ে বলতে, আমি কিছু মানিনি। নমস্কার। নীরদ পাঠ করে শোনালাম। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।